ভাই টিম ইন্ডিয়ার কি হয়ে গেল, যে গ্রুপ লিগের মধ্যে টেবিল টপে আসছিল সে কিন্তু আজকে সেমিফাইনালে যে গ্রুপ আছে সেখানে কিন্তু সেমিফাইনালে যাওয়ার আশা কিন্তু অনেকটা কমে আছে এবং টেবিলের বটমায় পড়ছে। এত বাজে খেলছে গতকালকে, যার কারণে নেট রান রেট 3.8 আয় করছে, তো -3.8 আয় করছে। সাউথ আফ্রিকা ভারতকে এমনভাবে হারাইছে যে এত বাজে রান রেট ইন্ডিয়ার হয়ে গেছে, যেখান থেকে নেট রান রেটের কাউন্টে কিন্তু ভারত সেমিফাইনাল যাইব না। আর এখান থেকে একটা ম্যাচ যদি হারে তাহলে কিন্তু ইন্ডিয়া আউট অফ দ্য ওয়ার্ল্ড কাপ, টি20 ওয়ার্ল্ড কাপ। এই হচ্ছে ভারতের অবস্থা। ভারত টস হাইরে সিরার প্রথম বোলিং করছে বা সাউথ আফ্রিকা ব্যাটিং নিছে। বোলিং ডিপার্টমেন্টে যদি কই সেখানে কিন্তু জাসপ্রীত বুমরা, আর্শদীপ খুব দারুণ একটা স্টার্ট দিছে ভারতরে, যেখানে আমরা দেখলাম কুইন্টন ডিকককে খুব তাড়াতাড়ি আউট করতে পারছে, এডেন মার্ক্রামে তাড়াতাড়ি আউট করতে পারছে এবং রায়ান রিকেলটনকে তাড়াতাড়ি আউট করতে পারছে। স্পেশালি বুমরার যে দুর্দর্শ বোলিং, সেই বুমরা 4 ওভার করছে 15 রান দিয়ে সেটা 2 উইকেট নিছে। তো সে জায়গার মধ্যে বুমরার মতো একজন বোলার থেকে আশদীপের মতো একজন বোলার এত সুন্দর করে ম্যাচের সাউথ আফ্রিকা ব্যাটিংটা স্ট্রিক করে সেটা ভারত কী কারণে ম্যাচটা হারতে পারছে। যে জায়গার মধ্যে সাউথ আফ্রিকা 20 রানে 3 উইকেট আসছিল 4 ওভারে, ঠিক সিমিলার কন্ডিশনে কিন্তু ভারত আসলো, সেখানে ভারত 23 রানে 3 উইকেট 4 ওভারে। এই হচ্ছে ভারতের অবস্থা। সেখান থেকে কোনো ব্যাটসম্যান কিন্তু সেই জায়গার মধ্যে গেছে না, বা একটা ভদ্রত স্কোর কিন্তু সেখানে তারা করতে পারছে বা রানটা চেঞ্জ করতে পারছে না। সাউথ আফ্রিকা ওই মোমেন্ট থেকে যেখানে প্রায় অলমোস্ট 90 রানের কাছাকাছি একটা পার্টনারশিপ করছিল, সেই পার্টনারশিপটার কারণে কিন্তু ম্যাচটা তারা বাইর করে নিয়ে যাও। তারা 187 রানের মতো একটা হিউজ একটা স্কোর করছে হাই প্রেশার গেমের মধ্যে, যেখানে ডেভিড মিলার দুর্দান্ত একটা 63 রানের ইনিংস খেলছে 35 বলে, আর তার সঙ্গে পার্টনার করে দিচ্ছে ক্রিস্টান স্টাফ 44 রান করছে 24 বলে। এই দুইটা ইনিংস কিন্তু সম্পূর্ণ ম্যাচটারে যে পার্টনারশিপ করছে দুজন মিলে, এটা কিন্তু ইউটার্ন করাই দিছে। এবং শেষ ওভারটা যে বাজে একটা ওভার গেল হার্দিক পান্ডিয়ার, এটা কিন্তু সেখানে রানটা আন্ডার 170-এর কাছাকাছি কিন্তু রেস্ট্রিক্ট করতে পারতো, কিন্তু এটা 185-87-এর মধ্যে নিয়ে দাঁড়া করাইছে। দিয়েছে ভারতের অবস্থা। ভারত প্রথম দিকে বোলিং করার পরও কিন্তু সেখানে কিন্তু মিডল অর্ডারে কোনো উইকেটই নিতে পারছে না সেভাবে, যেটা আমরা প্রত্যেকটা এর আগে ম্যাচের মধ্যে দেখছি। বরুণ চক্রবর্তী হোক বা কুলদীপ হোক বা অক্ষর পাটাল হোক বা পার্ট টাইম বোলার হোক, প্রত্যেকে কিন্তু মিডল ওভারে উইকেট বাই করছে। কিন্তু গতকালকে বরুণ চক্রবর্তীর এমন অ্যাটাক করছে 4 ওভারে 47 রান দিয়ে মাত্র 1 উইকেট পাইছে। এই জায়গার মধ্যে কিন্তু সম্পূর্ণ ম্যাচটা একটা পাল্টে গিয়ে গেছে, যেখানে সাউথ আফ্রিকা সম্পূর্ণ ম্যাচের গ্রিপ নিজের হাতে নিয়ে নিছে। যদিও 187 রান একটা চেজেবল রান আসলো, ডিউ পড়তে আসলো এবং ব্যাটিং কন্ডিশনও খেলা আছে, কিন্তু প্রেশার ভারতের যে স্টার্টটা দেওয়ার কথা ছিল সেই স্টার্টটা কিন্তু পাইছে না, কারণ ভারতের টপ 3 অর্ডারের ব্যাটসম্যান কিন্তু সুপার ডুপার ফ্লপ হইতেছে। প্রত্যেকটা ম্যাচের মধ্যে একটা না একটা ব্যাটসম্যান ডাক করে আউট হইতেছে। ওপেনিং পেয়ার অভিষেক শর্মা দেখলাম লাস্ট এতগুলি ম্যাচের মধ্যে 0-0-0, এবং গতকালকে ঈশান কিষান। প্রথম দিকে কোনো ব্যাটসম্যান যদি সেই প্রেশারটা না নিতে পারে তাহলে কিন্তু ভারতের মিডল অর্ডারে স্ট্রাগল করতেছে, এবং মিডল অর্ডারের ব্যাটসম্যান কিন্তু সেইভাবে খেলতে পারতেছে না। আমরা দেখলাম যে 23 রানে 3 উইকেট যাওয়ার পরে সেখান থেকে কিন্তু 44 রানে আবার 4 উইকেট, 55 রানে 5 উইকেট, এরকম করে কন্টিনিউ কিন্তু রান পর যাইতেছে, উইকেট যাইতেছে, যে কারণে কিন্তু ভারত ম্যাচে হাল ধরতে পারছে না। সূর্যকুমার যাদব ট্রাই করছে, বাট সেই পর্যাপ্ত হয়েছে না, কেননা সাউথ আফ্রিকা এত দুর্দান্ত বোলিং করছে যে ভেরিয়েশন, স্পেশালি লুঙ্গি ইংগিডি 4 ওভারে 15 রান দিয়ে এসে কোনো উইকেট পাইছে না। তার যে স্পেলটা এটাই তো কিন্তু সম্পূর্ণ ম্যাচের ওটার করেছে, যেখানে ভারতীয় ব্যাটসম্যানরা কী চায় বল যাতে ব্যাটের মধ্যে আসে, সে জায়গার মধ্যে কিন্তু এই সুযোগটা দিছে না, কারণ পেস দিছে না। এবং ভারত বাউন্ডারি, যে বাউন্ডারি লেগে ভারতের ব্যাটসম্যানরা ওয়েট করতে থাকে, সেই বাউন্ডারি কিন্তু ড্রাইভ আউট করে দিছে। অ্যাজ এ রেজাল্ট প্রত্যেকেই ফালতু শট খেলে সে আউট হয়েছে। আমরা অভিষেক শর্মার দেখলাম কি হারে ব্যাট করে গেছিল, তিলক বর্মার দেখলাম অ্যাটাক করতে গিয়ে সে প্রথমেই আউট হয়ে গেছে গা, সূর্যকুমার যাদবকে দেখলাম 6 মারতে গিয়ে সে আউট হয়ে গেছে গা, হার্দিক পান্ডিয়ার সেম, ওয়াশিংটন সুন্দর সেম। তো কেউই কিন্তু সেই লেভেলে খেলতে পারছে না, যদিও এর আগে যে ম্যাচগুলি আসছিল সেটা অ্যাসোসিয়েট নেশনের ক্ষেত্রে আসলো এবং কেউই কিন্তু সেই লেভেলে পারফরমেন্স দিচ্ছে না, এবং তারপরেও কিন্তু ভারত ম্যাচ জিতে গেছে। কিন্তু সাউথ আফ্রিকার মতো একটা টিমের যারা ওয়েল প্রিপেয়ার হয়েছে এবং এই আমেদাবাদ মাঠের মধ্যে কন্টিনিউ খেলে যাইতেছে এবং অনেকদিন ধরে খেলছে এই মাঠের মধ্যে, তারা সম্পূর্ণভাবে তৈরি আসছিল ভারতের কোন জায়গার মধ্যে অ্যাটাক করলে ভারত হারবো, এবং সেটাই কিন্তু গতকালের করে দেওয়া হয়েছে। সাউথ আফ্রিকার ফিল্ডিং হোক বা ব্যাটিং হোক বা বোলিং হোক দুর্দর্শ, তো আউট ক্লাস করে দিয়েছে ভারতরে। ভারত এই ম্যাচ
হারার বলে কতটুকু লস হয়েছে, যেখান থেকে ভারতের ডো অর ডাই ম্যাচ শুরু হয়েছে। একটা ম্যাচ হারো এখান থেকে গেম ওভার। নেক্সট ম্যাচ জিম্বাবুর লগে যেটা চেন্নাইয়ের মধ্যে হইব, এবার সেই যে ম্যাচের মধ্যে যদি ভারত হারে, তাহলে কিন্তু ভারতের যে টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জেতার স্বপ্ন ব্যাক টু ব্যাক, এটা কিন্তু শেষ। অর্থাৎ টুর্নামেন্ট শেষ হওয়ার অনেকদিন আগে কিন্তু ভারত টুর্নামেন্ট থেকে বাদ হয়ে যাবে। অর্থাৎ গৌতম গম্ভীরের কি চিন্তা করতেছে, ঠিক আছে একটা ম্যাচ খারাপ হইতেই পারে, কিন্তু ভারত নিজের মাঠে খেলতেছে, তারপরেও যদি সেই রকম পারফরমেন্স না দিতে পারে। আমরা বায়োলেটের সিরিজের মধ্যে দেখলাম কি দুর্দর্শ ব্যাটিং, মানে অপোজিশন টিম কোনো ক্লু পাইতেছিল না, এটা নিউজিল্যান্ড হোক বা সাউথ আফ্রিকা হোক। কিন্তু সেই জায়গার মধ্যে ভারতের যে ওয়ার্ল্ড কাপের মধ্যে এত বড় একটা সেটব্যাক, প্রথম ম্যাচ হারার পরে কিন্তু সেখানে একটা বড় একটা ইফস অ্যান্ড বার্সের একটা কন্ডিশন তৈরি হয়ে গেছে। নেট রান রেট তো এখানে আইবই। কালকে যদি ভারত ম্যাচটা জিততে পারতো তো ডেফিনেটলি ভারতের কাছে আর একটা ম্যাচ জিতলেও কিন্তু সুপার এইটে যাওয়ার, সরি সেমিফাইনালে যাওয়ার রাস্তা খুলে যেতেও। বাট সেখান থেকে কিন্তু ভারতের রাস্তা সম্পূর্ণভাবে টাইট হয়ে গেছে। জিততে তো হইব ডেফিনেটলি, তার সঙ্গে রান রেট মার্জিন কিন্তু দেখতে লাগবো। শুধু জেতা না, হিউজ মার্জিনে জিততে লাগবো। তারপর এবার রান রেট, কেন এক ম্যাচ অলরেডি খুব বাজেভাবে হারছে, সেইটা কিন্তু মাথার মধ্যে রাখতে লাগবে। এবং যদি এটা না হয় তাহলে কিন্তু শেষ। তাছাড়া ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুর ম্যাচ আজকে, যদি আজকে ওয়েস্ট ইন্ডিজ জিতে তাহলে কিন্তু ভারতের চাপ আরও বেড়ে যাবো। কেন জিম্বাবুর নেক্সট ম্যাচ ভারতের লগেইব, এবং জিম্বাবু চাইব তার অ্যাটলিস্ট জিততে সে টুর্নামেন্টের মধ্যে টিকা থাকতো। বাট ভারত বর্তমানে যে অবস্থা বা ভারতের ব্যাটসম্যানদের যে ফর্ম, এটা কিন্তু খুব চিন্তার বিষয়। আমরা এরকম ফর্ম নিয়ে আসলে দেখছি যে 20 রানে 3 উইকেট বা 10 রানে 3 উইকেট যাওয়ার পরে কিন্তু ভারতের ম্যাচ চেজের ক্ষেত্রে বেশ করে একজন লোক আসলো, যে লোকটা চেজ মাস্টার আমরা করি, সেই চেজ মাস্টার বিরাট কোহলি কিন্তু টিমের মধ্যে নাই। আর বর্তমানে চেজ করার নাম কিন্তু ভুলে যেতেছে। 127 এটা ডেফিনেটলি এখানে একটা চেজেবল রান আসছিল, কিন্তু সেই জায়গার থেকে কোনো ব্যাটসম্যানই সেই লেভেলে খেলতে পারছে না, যে কারণে ওই 187 রানের মতো একটা রান কিন্তু চেস করতে পারছে না। যেহেতু চেস করতে পারছে না, ভারত হারছে এবং খুব বাজেভাবে হারছে। শিবম দুবের লগে যদি আর একটা ব্যাটসম্যান যদি সেখানে খেলতে পারতো, তাহলে কিন্তু ডেফিনেটলি অ্যাটলিস্ট ভারতের ওই হিউজ মার্জিনের রান রেটটা কিন্তু কমে যেত। অ্যাটলিস্ট 20 রান বা 30 রান একটা মার্জিন থাকতো, নেট রান রেটটা এত বড় একটা নেগেটিভ হইতো না। কিন্তু আনফর্চুনেটলি সেই লেভেলের কেউ ক্রিকেট খেলছে না, এবং প্রত্যেকটা ব্যাটসম্যানের কাছে বোঝা গেছে যে কতটুকু তারা মানে বোলিংয়ের এগেন্স্ট সাউথ আফ্রিকা বোলিংয়ে অসহায় ঘুরে আসলো। এটা কিন্তু আমরা কালকে দেখতে পাচ্ছি। এটা রিঙ্কু সিং হোক, শুভম দুবে হোক, হার্দিক পান্ডিয়া হোক, সূর্যকুমার যাদব হোক, বা টপ অর্ডার 3জন ব্যাটসম্যান হোক, কেউ কিন্তু তারা নিজের ছন্দে খেলতে পারছে না। অ্যাজ এ রেজাল্ট হিউজ মার্জিনের ডিফিট। আর ভারতের উইক পয়েন্টগুলি কিন্তু এখানে এক্সপোজ হইতেছে আস্তে আস্তে। এতদিন যেটা আমরা ভারতের স্ট্রং দিক করছিলাম ব্যাটিং ইউনিট, সেই ব্যাটিং ইউনিট কিন্তু সম্পূর্ণরূপে কলাপস। আমরা ইউএসের এগেনস্টও দেখলাম টপ অর্ডার কলাপস, সেম পাকিস্তানের এগেনস্টও মোটামুটি দেখলাম একজন ব্যাটসম্যান বাদ বাকি সবাই কলাপস হয়ে গেছে। সেই রকমভাবে ফ্রিলি রান করতে পারছিল না। নেদারল্যান্ডের এগেনস্টও কিন্তু সেই রকমভাবে মিডল অর্ডার হার্দিক পান্ডিয়া সুরেন্দ্র খেলে সে রানটা তুলতে পারছে, বাট টপ অর্ডার দিয়ে সেরকম কি করতে পারছে না। এবং গতকালকে যা দেখলাম, সম্পূর্ণ ব্যাটিং ইউনিটই কলাপস। অর্থাৎ একের পর এক উইকেট পড়ার যে ধারাবাহিকতা, সেটা কিন্তু রয়ে গেছে। আর যেই কারণে এত বড় একটা সেটব্যাক। যাই হোক, ভারতের এই হারের কারণে দুইটা দেশ খুবই খুশি হয়েছে। একটা হচ্ছে বাংলাদেশ, একটা হচ্ছে পাকিস্তান। আমরা জানি বাংলাদেশ ভারত সাপোর্ট করে না এবং পাকিস্তান ভারত সাপোর্ট করে না, এবং তার দেশের মধ্যে এটা কিন্তু একটা ফেস্টিভ একটা মোমেন্ট তৈরি হয়ে জায়গা বরাবরই। কারণ ভারত হারলে তারা খুশি থাকে এবং ইন্ডিয়া হারলে পাকিস্তানও খুশি থাকে, এই যে অবস্থা। তো যাই হোক, যাই না ভারত কতটুকু ভালো খেলবে জিম্বাবুর এগেনস্টে, যদি এরকম পজিশনে থাকে বা এরকমই খেলতে থাকে, তাহলে কিন্তু খুব একটা বড় চিন্তার বিষয় হইব টুর্নামেন্ট থেকে বার হওয়ার। হোক ভারতের ব্যাটিং কোচ, বোলিং কোচ বা গৌতম গম্ভীর যে হেড কোচ, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে দেখতেছে, এবং প্লেয়ারের যে মোটিভেট করা বা যে মনোবল তৈরি করার একটা প্রয়াস, কামব্যাক করা, সেটা কিন্তু ভারত ডেফিনেটলি করতে চাইব। এবং যদি কামব্যাক না করতে পারে সে স্ট্রংলি, তাহলে কিন্তু এখানে ড্রিমটা ভেঙে যাবে না। অর্থাৎ তার 140 কোটি ভারতবর্ষীর লোকের একটা স্বপ্ন, যেটা ব্যাক টু ব্যাক টি20 ওয়ার্ল্ড কাপ আবার, সেটা কিন্তু ভেঙে যাবে না। তো হোপ ভারত সেই দিকটা চিন্তা করুক, কারণ আগামী ম্যাচগুলি প্রত্যেকটাই ভাইটাল, খুব ইম্পর্টেন্ট। শুধু উইনিং না, হিউজ মার্জিনে উইনিং করতে লাগবো, এবং ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে যেতে লাগবো। এই সে ভারতের নেক্সট টার্গেট বর্তমানে।